ইন্টারভিউ কল বেশি পাওয়ার জন্য আমাদেরকে কি করতে হবে? সিভির সাথে বা রিজুমের সঙ্গে অবশ্যই আমাদেরকে একটা কভার লেটার অ্যাড করতে হবে। কভার লেটার ব্যাপারটা আসলে কিরকম? যেমন ধরুন, আপনি হয়তো একটা কোম্পানিতে আপনার রিজুমিটা দিচ্ছেন, কিন্তু কভার লেটার ব্যাপারটা অনেকটা এভাবে কাজ করে যে আপনি একটা পার্টিকুলার জবের জন্য আবেদন করছেন। সো আপনি যদি আবেদনই না করেন তাহলে আলটিমেটলি আপনি ইন্টারভিউ কল পাবেন কিভাবে? আপনি একটা রিজুমি ড্রপ করছেন, সেটা আপনার সম্পর্কে ভালো জানাচ্ছে, কিন্তু আপনি যে একটা জবের জন্য আবেদন করছেন সেটাই যদি আপনি না করেন, তাহলে তো আমি আলটিমেটলি আপনার একটা ডকুমেন্ট পাবো, কিন্তু ডকুমেন্টটার পারপাস কি, আপনি কোন জবের জন্য, কোন সার্কুলারের এগেনস্টে কিভাবে আবেদন করেছেন, এই ব্যাপারটা তো আমি জানতে পারবো না। আর আপনি যদি আবেদনই না করেন আমার কাছে একটা জবের জন্য, আপনি যদি আমার কাছে আবেদনই না করেন, তাহলে আলটিমেটলি আমি আপনাকে কেন ইন্টারভিউর জন্য কল করব? একটু চিন্তা করে দেখুন। কভার লেটার ইজ এ মাস্ট। কোথাও কিছু বলে দেওয়া থাকুক কিংবা না থাকুক, উল্লেখ করা হোক অথবা না হোক, আমাদের একটা রিজুমির সঙ্গে কভার লেটার অবশ্যই 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 আমাদেরকে অ্যাড করতে হবে। তাহলে কভার লেটার কিভাবে লিখতে হয় বা কভার লেটার কাকে বলে? খুব সহজ। দেখুন, কভার লেটার মানে হচ্ছে কভার প্লাস লেটার। তার মানে কি, যে লেটারে সবকিছু কভার করে তাকেই কভার লেটার বলে। সো এখন আপনারা আবার প্রশ্ন করে বসতে পারেন যে ভাইয়া সবকিছু বলতে তাহলে আমরা কি বোঝাই? ওকে ফাইন, দেখুন সবকিছু বলতে আসলে আমরা এই 6টা জিনিসকে বোঝাচ্ছি। প্রথমে হচ্ছে আপনি কোথা থেকে জবের সার্কুলারটা পেয়েছেন। আপনি কি এটা তাদের কোম্পানি ওয়েবসাইটের থেকে পেয়েছেন? আপনি কি এটা কোনো পত্রপত্রিকার সার্কুলার দেখে পেয়েছেন? আপনি কি এটা কোনো সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে পেয়েছেন? হোয়াট ইজ দ্য সোর্স? আপনি কোথা থেকে জব সার্কুলারটা পেয়েছেন সেটা আপনাকে লিখতে হবে। দ্বিতীয়ত হচ্ছে আপনার নিজেকে পরিচিত করাবেন। আচ্ছা, নিজেকে পরিচিত করাবেন কিসের মাধ্যমে? নিজেকে পরিচিত করাবেন হচ্ছে আপনার কাজের মাধ্যমে। আপনি কোন কোন অর্গানাইজেশনে কাজ করেছেন, কি কি পজিশনে কাজ করেছেন, কি কি কন্ট্রিবিউট করেছেন, আপনি ওই আঙ্গিকে নিজেকে ইন্ট্রোডিউস করাবেন। আপনি যদি একজন ফ্রেশ গ্র্যাজুয়েট হয়ে থাকেন, তাহলেও আপনি ইন্টার্নশিপ কোথা থেকে করেছেন, কোথাও কোনো পার্ট টাইম জব এক্সপিরিয়েন্স আপনার ছিল কিনা, আপনার কোন কোন ক্লাবের সঙ্গে, কোন কোন সংগঠনের সঙ্গে আপনার সম্পৃক্ততা ছিল, আপনাকে মেইনলি এই জিনিসগুলো হচ্ছে আপনাকে জানাতে হবে। 3 নম্বর পয়েন্টটা বেশ ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কি যে আপনি যে সার্কুলারের এগেইনস্টে আপনি অ্যাপ্লাই করছেন, ওই সার্কুলারের সঙ্গে আপনার বর্তমানে আপনি যে কাজ করছেন ওই কাজকে সম্পৃক্ত করতে হবে। যেমন আপনি যদি এখন এইচআরে কাজ করে থাকেন এবং আপনি যদি সেলসের জন্য আবেদন করার পরিকল্পনা করেন, তাহলে আপনার এইচআরের নিত্যদিনের কাজগুলোকে কিছুটা সেলসের মতো করে, কমন কাজের মতো করে আপনাকে এখানে উল্লেখ করতে হবে, এবং যেটা কিনা ওই সার্কুলারের সঙ্গে সঙ্গতিপূর্ণ। মনে রাখবেন, আপনাকে একটা জবের জন্য আপনি অ্যাপ্লাই করছেন একটা সার্কুলারের এগেইনস্টে, কাজেই ওই সার্কুলারটাই হচ্ছে আপনার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ওই সার্কুলারের বাইরে আপনি যাই দেন না কেন, ওই সার্কুলারের বাইরে আপনি যত কাজই করেন না কেন, আলটিমেটলি মূল্য নেই, কারণ ওই সার্কুলারটা ধরেই কিন্তু আপনাকে ইন্টারভিউর জন্য যাচাই বাছাই করা হবে। ওই সার্কুলারের কাজ আপনি জানেন কিনা, ওই সার্কুলারে উল্লেখিত জিনিসগুলোর সঙ্গে আপনার মিল আছে কিনা, এটাই কিন্তু আপনার মেইন অবজেক্টিভ, এটাই কিন্তু আপনার প্রধান উদ্দেশ্য। সো আপনি যদি সার্কুলারের সঙ্গে মিল নেই, কিন্তু আপনার কাজের সংখ্যা যদি তার চেয়ে বেশিও হয়, আপনি ইন্টারভিউর জন্য কল পাবেন না, এটা আপনি ধরে নিতে পারেন। 4 নম্বর পয়েন্ট যেটা, সেটা হচ্ছে আপনার শিক্ষাগত যোগ্যতা এবং ট্রেনিং এর দিকগুলো আপনাকে উল্লেখ করতে হবে। তোমরা যারা ফ্রেশ গ্র্যাজুয়েট আছো কিংবা যারা জব করছো, তাদের জন্য ট্রেনিং এর বিষয়টা আসলে কিন্তু আমি খুবই গুরুত্বপূর্ণ। প্রফেশনাল কোয়ালিফিকেশন এবং ট্রেনিং জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ অন্যকে ইমপ্রেস করতে হলে আপনাকে নিজেকে এক্সপ্রেস করতে হবে, এবং আপনি অর্ডিনারি নাকি এক্সট্রা অর্ডিনারি সেটা প্রমাণ করবে আপনার কতটুকু এক্সট্রা আছে, সেটা আপনি কতটুকু এক্সট্রা এফোর্ট দিচ্ছেন, আপনার কাজের মাধ্যমে আপনার কোম্পানি কতটুকু বেনিফিটেড হবে, এটা কিন্তু আপনাকে আপনার ডকুমেন্টেশনের মাধ্যমে বোঝাতে হবে। আপনি প্রথমে কিন্তু আপনি একটা কোম্পানিতে ইন্টারভিউ দিতে যেতে পারবেন না। প্রথমে যাবে আপনার সিভি, প্রথমে যাবে আপনার কভার লেটার। আপনার রিজুমি এবং আপনার কভার লেটার যদি আই ক্যাচি হয় এবং সেগুলো দেখে যদি রিক্রুটারের আপনার প্রতি আস্থা আসে, তবেই কিন্তু আপনি ইন্টারভিউর কল পাবেন। কাজেই এই জায়গাটাকে কোনো ক্রমেই এটাকে হেলা করে দেখা বা এটাকে ছোট করে দেখার কিন্তু কোনো সুযোগ নেই। 5 নম্বর পয়েন্টটা কভার লেটারের সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট, আপনি কেন সেরা, ওয়াই ইউ আর দ্য বেস্ট ক্যান্ডিডেট। 5 জন 10 জন রিজুমি ড্রপ করেছে, তার মধ্যে থেকে আপনাকে কেন ইন্টারভিউর জন্য কল করা হবে।
আপনি কেন ওই কোম্পানির ওই জবটা করার জন্য আপনি প্যাশনেট, আপনি ওই কোম্পানিতে জয়েন করার পরে আপনার কার্যাবলী দ্বারা ওই কোম্পানিকে আপনি কি দিবেন, কিভাবে ওই কোম্পানিকে ডেভেলপ করবেন, কিভাবে আরো উন্নতি করবেন, এই জিনিস নিয়ে আপনার প্ল্যান কি, আপনার প্যাশন কি, আপনাকে কিন্তু এই জিনিসটা খুব সংক্ষেপে উল্লেখ করতে হবে 2 থেকে 3 লাইনের মধ্যে। অ্যান্ড রিমেম্বার ওয়ান থিং, যে এই 2 থেকে 3 লাইন কিন্তু আলটিমেটলি সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনাকে এই 2 থেকে 3 লাইনে আপনাকে প্রুফ করতে হবে যে 5 জনের মধ্যে আপনি সেরা। লাস্ট হচ্ছে আপনাকে যে কোনো একটা সময় ডাকলে আপনি ইন্টারভিউর জন্য আসবেন, এই রিলেটেড কোনো একটা অ্যাসার্টিভ সেন্টেন্স দিয়ে আপনাকে আপনার কভার লেটারটা শেষ করতে হবে। সুতরাং আপনার তথ্যসূত্র, আপনার পরিচয়, আপনার পারফরমেন্স, আপনার লেখাপড়া, আপনার পটেনশিয়ালিটি এবং আপনার অ্যাভেলেবিলিটি মিলেই হচ্ছে আপনার কভার লেটার। যে কোনো কোম্পানিতে আপনি যখন আবেদন করবেন সেখানে উল্লেখ করা থাকুক বা না থাকুক আপনাকে কভার লেটার দিতে হবে। প্রথমে আপনি কভার লেটার দিবেন, তারপরে আপনি রিজুমি দিবেন। আপনার এক্সপিরিয়েন্স যদি 10 বছরের মতো হয় তাহলে আপনার রিজুমি হবে 2 পেজের। আপনার এক্সপিরিয়েন্স যদি 10 বছরের থেকে বেশি এবং 35 বছর পর্যন্ত হয়ে থাকে তাহলে আপনার রিজুমি হবে 3 পেজের। আপনার যদি 2 পেজের রিজুমি হয় তাহলে 2 পেজের রিজুমির উপরে 1 পেজের কভার লেটার মিলিয়ে আপনি আবেদন করবেন। যদি 3 পেজের রিজুমি হয় তাহলে 3 পেজের রিজুমির উপরে 1 পেজের কভার লেটার দিয়ে আপনি আবেদন করবেন। কভার লেটার হচ্ছে আপনার একটা আবেদনপত্রের মতো, কাজেই আপনি যদি আবেদন না করেন তাহলে তো আপনি ইন্টারভিউ কল অটোমেটিক্যালি অনেক কম পাবেন। সো আজকে এই ভিডিওটা দেখার পরে আমরা সবাই মিলে এইটাই আমরা একমত হই যে কভার লেটার ছাড়া আলটিমেটলি কখনো আমরা আর রিজুমি পাঠাবো না। ধন্যবাদ।